গল্পটি শুরু হয় 1857 সালে। উত্তর মেরুর শেষ প্রান্তে একটি জাহাজ বরফে আটকা পড়ে যায়। ক্যাপ্টেন তার সৈন্যদের যত তাড়াতাড়ি সম্ভব বরফ ভেঙে বেরিয়ে আসতে বলে। তাদের যে কোনো মূল্যে উত্তর মেরুতে পৌঁছাতে হবে। কিন্তু তারপর ক্যাপ্টেন কিছু শুনতে পায়। প্রায় 2 মিটার দূরে একটি বিকট বিস্ফোরণ ঘটে। ক্যাপ্টেন এবং তার সৈন্যরা দ্রুত শব্দের দিকে ছুটে যায়। তারা যে দৃশ্য দেখে তা ভয়াবহ ছিল। সর্বত্র রক্ত। পুরো এলাকাটি একটি ভয়াবহ গণহত্যার দৃশ্য বলে মনে হয়। একজন লোক বরফে আহত অবস্থায় পড়ে আছে, তার পা মারাত্মকভাবে ভেঙে গেছে। যখন তারা তাকে তুলে নেয় তখন তারা অন্য কিছু আবিষ্কার করে। তার ভাঙা পা আসলে একটি নকল পা। হঠাৎ একটি গভীর বিপজ্জনক গর্জন তাদের কানে পৌঁছায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা তৎক্ষণাৎ আহত ব্যক্তিকে তুলে জাহাজের দিকে ফিরে যায়। তারা মনে করে এটি একটি ভাল্লুক হতে পারে। কিন্তু যখন তারা গুলি চালায় তখন তারা বুঝতে পারে যে গুলি বস্তুর উপর কোনো প্রভাব ফেলছে না। এখন তারা বুঝতে পারে এই পরিস্থিতি ভয়াবহ। তারা সবাই জাহাজের দিকে ছুটে যায়, কিন্তু তারা তাদের সৈন্যদের একে একে ছিঁড়ে ফেলতে থাকে। সে জাহাজে উঠে দাবি করে, ওকে আমার হাতে তুলে দাও। সে আহত লোকটিকে খুঁজতে থাকে। একজন সাহসী ক্রু সদস্য ব্লান্ডারবাস দিয়ে দানবটিকে আঘাত করে। সে পড়ে যায় কিন্তু এখনো বেঁচে থাকে। লড়াই চলতে থাকে। ক্রু মেম্বার্সরা একটি সিঁড়ি টেনে উপরে তোলে, কিন্তু দানবটি অনেক শক্তিশালী। সে পুরো জাহাজটিকে একপাশে কাত করে দেয়। এখন ব্লান্ডারবাসের কাছে কেবল একটি শেষ গুলি বাকি আছে। ক্যাপ্টেন দানবকে নয়, তার নিচের বরফের দিকে গুলি চালায়। বরফ ভেঙে যায় এবং দানবটি ঠান্ডা জলে পড়ে যায়। তারপর তারা আহত ব্যক্তির যত্ন নেয়। সে তার নাম প্রকাশ করে ভিক্টর। ভিক্টর তাদের সতর্ক করে সে ফিরে আসবে, সবাইকে হত্যা করবে। সে মরতে পারে না, তাই যখন সে আবারও ফিরে আসবে আমাকে বরফের উপর ফেলে দেবে যাতে সে আমাকে নিতে পারে। ক্যাপ্টেন জিজ্ঞাসা করে, ওটা কি? এটা কে তৈরি করেছে? ভিক্টরের উত্তর তাদের হৃদয়ে নাড়া দেয়। আমি এটা তৈরি করেছি। ভিক্টর তার পুরো নাম প্রকাশ করে, ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। সে বলে তার বাবা তাকে এই নাম দিয়েছিল, যার অর্থ বিজয়ী। ভিক্টর তার গল্প বলতে শুরু করে। সে তার মায়ের সাথেই থাকতো। তার বাবা ছিলেন একজন বিখ্যাত সার্জন। টাকা এবং পারিবারিক মর্যাদার জন্য সে ভিক্টরের মাকে বিয়ে করেছিল, কিন্তু সে বাড়িতে একজন আতঙ্কের মতো ছিল। সে তার মাকে মাংস খেতে বাধ্য করত, কারণ সে গর্ভবতী ছিল। প্রতিদিন ভিক্টর তার বাড়িতে যেত। সে তার ঘরে অভিভাবক দেবদূতের মূর্তির সামনে বসে থাকতো আর বাইরে তার বাবা মায়ের ঝগড়ার শব্দ শুনতে পেত। তার মা কাঁদতে কাঁদতে ভিক্টরকে ছড়িয়ে ধরতেন। ভিক্টরের বাবা তার মা এবং ভিক্টর উভয়কেই ঘৃণা করতেন। ভিক্টর খুব বুদ্ধিমান ছিলেন। তার বাবা তাকে ব্যক্তিগতভাবে পড়াতেন, কিন্তু ভিক্টর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারত তাহলে তিনি তাকে মুখে মারত, হাতে নয়। কারণ ভিক্টর একজন সার্জন হতে চেয়েছিল। একদিন তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার মায়ের স্বাস্থ্যে হঠাৎ অবনতি ঘটে। প্রসবের সময় জটিলতা দেখা দেয়। ভিক্টর তৎক্ষণাৎ তার বাবাকে ফোন করেন। তার বাবা অস্ত্রোপচার করেন, কিন্তু তিনি তাকে বাঁচাতে পারেননি, কেবল নবজাতককে ছাড়া। ভিক্টর বিধ্বস্ত হয়ে পড়েন। তার মায়ের মৃত্যু তাকে গভীর অন্ধকারে ভরিয়ে দেয়। তার ছোট ভাই উইলিয়ামকে সান্ত্বনা এবং ভালোবাসায় বড় করা হয়েছিল। এতে ভিক্টর বিরক্তিতে ভরে ওঠে। অন্যদিকে তার মায়ের মৃত্যু তাকে সব সময় অনুভব করাতো যে তার মা তার নিজের বাবার কারণেই মারা গেছে। একদিন ভিক্টর তার বাবার মুখোমুখি হয় এবং বলে, তুমি তাকে মরতে দিয়েছিলে। তার বাবা জানায়, আমি সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কেউ মৃত্যুকে পরাজিত করতে পারে না। ভিক্টর উত্তর দেয়, তাহলে আমি মৃত্যুকে পরাজিত করব। সেই রাতেই ভিক্টর একটি স্বপ্ন দেখে। তার সামনে একজন অন্ধকার দেবদূত উপস্থিত হয়। সে তাকে জীবন এবং মৃত্যুর ওপর ক্ষমতার প্রতিশ্রুতি দেয়। ভিক্টর তার গল্প চালিয়ে যান। সে বলে একদিন সে তার বাবার মতো আরো দক্ষ একজন সার্জন হবে। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল মহান এবং তার উদ্দেশ্যও ছিল মহান। এখন বর্তমানের কথা, বরফের নিচে ডুবে থাকা প্রাণীটি বরফ ভেঙে ভূপৃষ্ঠে উঠে আসে, কিন্তু ভিক্টর তার গল্প চালিয়ে যায়। ভিক্টর ব্যাখ্যা করে দুটি বিদ্রোহ এবং একটি বিশাল অগ্নিকাণ্ড তার মায়ের বাগান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। পরিবারের সম্পদ হারিয়ে যায় এবং সেই সময়ে তার বাবা মারা যায়। এরপরে
উইলিয়ামকে পরিবারের একটি অংশের সাথে বসবাসের জন্য ভিয়েনায় পাঠানো হয় এবং ভিক্টরকে ইডেনবার্গে পাঠানো হয়, যেখানে বহু বছর ধরে একটি জিনিসের জন্য নিবেদিত ছিল: পুরানো এবং সীমিত বিশ্বদৃষ্টি ভেঙে বিজ্ঞানের সীমানা প্রসারিত করা। সে রয়্যাল কলেজ অব মেডিসিনে একটি উপস্থাপনা দেয়। সে বলে যে জন্ম আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা ঈশ্বরের কাজ, কিন্তু মৃত্যু এমন কিছু যা আমরা প্রতিরোধ করতে পারি। মানুষ প্রকৃতির সবচেয়ে লুকানো রহস্যগুলি অ্যাক্সেস করতে পারে এবং মৃত্যুকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারে। ভিক্টর একজন মৃত ব্যক্তির মৃতদেহ মঞ্চে নিয়ে এসেছিল, একজন মৃত দোকানদারের দেহ এবং একজন কাঠমিস্ত্রির হাত। ভিক্টর একটি সম্পূর্ণ ব্যবস্থা তৈরি করতে দুটিকে সংযুক্ত করে। ভিক্টর ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রয়োগ করার সাথে সাথে মৃতদেহটি নড়তে শুরু করে। ভিক্টর ব্যাখ্যা করে যে এটি কোনো সাধারণ কম্পন নয়, এটি শরীরের নিজস্ব শারীরিক অবস্থার ফলাফল। ভেতরে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা এক ভিন্ন ধরনের শক্তি, যা জি এর কারণেই সৃষ্ট। অধ্যাপকরা ক্ষুব্ধ, তারা চিৎকার করে বলে, এটা সার্কাস নয়, এটা প্রতারণা, আমরা এটা সহ করব না। কিন্তু ভিক্টর এগিয়ে যায়। মৃতদেহটি বাতাসে উড়িয়ে দেওয়া আপেলটি ধরে। ভিক্টর বলে, এখনই এটা আমাকে দাও, এবং মৃতদেহটি তাকে তা দিয়ে দেয়। অধ্যাপকরা চিৎকার করে বলে, এখনই এটা বন্ধ করো, এটা অপবিত্রতা। ঈশ্বর জীবন দেন এবং তিনি তা ফিরিয়ে নেন। দর্শকদের মধ্যে একজন ব্যক্তি, হেনরি হালেন্ডার, এই সব দেখছিল। ভিক্টর কানেকশন অফ করে দেয়। মৃতদেহটি আবারও প্রাণহীন হয়ে যায়। ভিক্টর চলে যাওয়ার সাথে সাথে হালেন্ডার তার কাছে আসে এবং তাকে একটি পরিচয়পত্র দেয়। এই চিঠিটি উইলিয়াম লিখেছে। হেনরি বলে, উইলিয়াম কয়েকদিনের মধ্যে দেখা করতে আসছে। তিনি ভিক্টরকে তার বন্ধু এলিজাবেথের সাথে পরিচয় করিয়ে দিতে চায়, যে আসলে হালেন্ডারের ভাগ্নি। এরপর হালেন্ডার তার মনের প্রশ্নটি জিজ্ঞাসা করে, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে একজন মানুষকে সম্পূর্ণ নতুন দেহ থেকে তৈরি করা যেতে পারে এবং জীবন দেওয়া যেতে পারে? ভিক্টরের উত্তর শান্ত থাকে, তুমি এখনো এটা দেখতে পাওনি। হালেন্ডার তার প্রশংসা করে, কিন্তু তাকে একটি কঠোর সত্যও বলে, তোমার ভেতরে একটা আগুন আছে, কিন্তু তুমি এটা সামলাতে পারবে নাকি তুমি নিজের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলবে? ভিক্টর তাকে চলে যেতে বলে, কিন্তু হালেন্ডার থামে। 3 দিনের মধ্যে আমরা উইলিয়াম এবং এলিজাবেথের সাথে দেখা করব এবং সেই রাতে আমি তোমাদের জীবন বদলে দেব। 3 দিন পরে ভিক্টর হালেন্ডারের বাড়িতে পৌঁছায়। সে তার সমস্ত গবেষণাপত্র তার সাথে নিয়ে এসেছিল। হেনরি হালেন্ডার সেগুলো পড়ে বুঝতে পারে যে ভিক্টর শরীরে স্নায়ুতে বিদ্যুৎ প্রেরণ করে, কিন্তু সমস্যা এটাই, এই শক্তি স্থায়ী হয় না, এটি অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। হালেন্ডার বলে যে সে একদিন বুঝতে পেরেছিল যে ভিক্টরের তৈরি শরীর শীঘ্রই মারা যাবে। হালেন্ডার নিজে আগে একজন সেনা সার্জন ছিলেন, এখন একজন বড় অস্ত্র ব্যবসায়ী। সে ভিক্টরকে জিজ্ঞাসা করে, তুমি কি অ্যাভেলিয়ান টেবিলের কথা শুনেছো? তারপর সে ভিক্টরকে একটি কাঠের প্লেট দেখায়, যার উপর পুরো মানব লিম্ফ্যাটিক সিস্টেমের গঠন খোদাই করা আছে। এটি মাত্র 3 লিটার তরল নিষ্কাশন করে, কিন্তু এর নেটওয়ার্ক বিশাল এবং এর নবম কনফিগারেশন হৃদয়ের চারপাশে একটি হালকা প্রায় বাতাসের মতো কাঠামো শক্তি বিতরণ এবং সঞ্চয় উভয়ই করতে পারে। এটি দেখে ভিক্টর হঠাৎ সবকিছু বুঝতে পারে। মেরুদণ্ডের কলামের কাছে সবকিছু ঘটে। হালেন্ডার তাকে একটি প্রস্তাব দেয়, আমি তোমার গবেষণার জন্য সীমাহীন সম্পদ দেব। ভিক্টর জিজ্ঞাসা করে, তার বিনিময়ে তুমি কি চাও? হালেন্ডার হেসে বলে, হয়তো একদিন একটা ছোট্ট উপকার, আপাতত শুধু এইটুকু যে আমি সবকিছু নথিভুক্ত করব। ভিক্টর বলে, আমি এটা নিয়ে ভাববো। ভিক্টর বেরিয়ে আসে। উইলিয়াম আসে আর সাথে দেখা করে এবং উইলিয়াম তাকে তার বন্ধু এলিজাবেথের সাথে পরিচয় করিয়ে দেয়। ভিক্টর এলিজাবেথকে দেখার সাথে সাথেই থেমে যায়। সে ছিল অসাধারণ সুন্দরী। উইলিয়াম তিক্তভাবে ভিক্টরকে বলে, তুমি চুপচাপ তোমার গবেষণা করতে পারো, এত হট্টগোল কেন? ভিক্টর উত্তর দেয়, তুমি ঠিক আমার বাবার মতো কথা বলছো। তিনি বিশ্বাস করে যে ঈশ্বর যদি জীবন সৃষ্টি করতে পারে, তাহলে মানুষ কি রাসায়নিক এবং ভৌত উপায়ে একই কাজ করতে পারতো না? এলিজাবেথ এতে হেসে ওঠে। ভিক্টর এবং এলিজাবেথের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন ছিল। বর্তমানে ফিরে যায়। হঠাৎ জাহাজের বাইরে বিশৃঙ্খলা দেখা দেয়। ক্যাপ্টেন খবর পান যে একজন প্রহরী পানিটিকে দেখেছে, কিন্তু ক্যাপ্টেন এখনো ভিক্টরকে বাঁচাতে চান। তিনি কোনো পরিস্থিতিতেই ভিক্টরকে দানবের হাতে তুলে দেবেন না। এখন গল্পটি অতীতে ফিরে যায়। ভিক্টর, হালেন্ডার এবং উইলিয়াম একটি পুরানো পরিত্যক্ত টাওয়ারে পৌঁছায়। এখন থেকে ভিক্টর সেখানে তার গবেষণা পরিচালনা করবে এবং উইলিয়াম তাকে সম্পূর্ণ সমর্থন করবে। ভিক্টর
প্রতিটি কাজের জন্য তার প্রয়োজনীয় সমস্ত সরবরাহ তালিকাভুক্ত করতে শুরু করে। তার এবং হার্লেন্ডারের চুক্তি এখন সম্পূর্ণরূপে চূড়ান্ত। তার গবেষণা শুরু করার জন্য ভিক্টর একটি পরীক্ষার বিষয় নির্বাচন করে, মৃত্যুদণ্ড কার্যকর হতে যাওয়া বন্দীদের মধ্যে একজন। কিন্তু একই বাজারে সে এলিজাবেথকে দেখতে পায়। এলিজাবেথ স্বীকারোক্তি দিতে গির্জায় যায়। ভিক্টর তাকে অনুসরণ করে। সে স্বীকারোক্তিমূলক বাক্সে পুরোহিতের স্থান নেয়। এলিজাবেথ প্রকাশ করে যে সে বাজারে ভিক্টরকে দেখেছিল এবং জানতো যে সে স্বীকারোক্তিমূলক বাক্সের অন্য পাশে বসে আছে। তারপর তারা একসাথে রাতের খাবার খায়। ভিক্টর অনুমান করে এলিজাবেথ রোমান্টিক বই এনেছে, কিন্তু সে পোকামাকড় বিজ্ঞানের উপর বই কিনেছে। ভিক্টর এটিকে গভীরভাবে স্নেহময় বলে মনে করে। ধীরে ধীরে তারা নাচতে শুরু করে এবং ভিক্টর প্রথমবারের মতো বুঝতে পারে যে জীবন মৃত্যুর চেয়েও সুন্দর। এখন ভিক্টর উইলিয়ামকে একা ছেড়ে যেতে শুরু করে। সে বলে, আমি কেবল তোমাকে বিশ্বাস করি, এবং এলিজাবেথের সাথে সময় কাটাতে শুরু করে। তারা একটি প্রজাপতি ধরে, হাসে এবং আরো ঘনিষ্ঠ হয়। ইতিমধ্যে উইলিয়াম ভিক্টরের নির্দেশ অনুসারে পুরো ল্যাব প্রস্তুত করে। সে একাই সমস্ত কঠিন কাজ করে। ভিক্টর পরীক্ষা শুরু করে, কিন্তু একদিন হার্লেন্ডার টাওয়ারে খারাপ খবর নিয়ে পৌঁছায়। বিশ্বের যুদ্ধগুলি হ্রাস পাচ্ছিল এবং এর সম্পদের উৎসও হ্রাস পাচ্ছিল। হার্লেন্ডার ধৈর্য ফুরিয়ে আসছিল। সে ভিক্টরকে বলে, পরের সপ্তাহে একটা বড় যুদ্ধ হবে, এরপর অনেক লাশ থাকবে, তারা তীরে ভেসে যাবে। হার্লেন্ডার জানায়, তোমার কাছে মাত্র 1 সপ্তাহ টাইম আছে মৃত শরীরে প্রাণ সঞ্চার করার। কিছুক্ষণ পরে এলিজাবেথ ভিক্টরের সাথে দেখা করতে টাওয়ারে আসে। সে তার গবেষণা দেখতে পায়। ভিক্টর প্রথমবারের মতো তার হৃদয়ের অনুভূতি প্রকাশ করে। আমি চাই তুমি চিরকাল আমার সাথে থাকো। কিন্তু এলিজাবেথ বলে, শুধু কিছু বিশ্বাস করলেই তা সত্য হয়ে ওঠে না। আমি উইলিয়ামকে বেছে নিয়েছি, এই বলে চলে যায়। এলিজাবেথের চলে যাওয়া ভিক্টরকে ভেঙে দেয়। সে তার গবেষণা ত্যাগ করার কথা ভাবছিল, কিন্তু হঠাৎ করেই তার মনে একটি নতুন ধারণা আসে। এই ধারণা নিয়ে সে তার পরীক্ষার বিষয়ে মৃতদেহকে জীবিত করে তোলে। এটি ছিল ভিক্টরের চূড়ান্ত সাফল্য। এখন সে এমন একটি যুদ্ধক্ষেত্রে যায় যেখানে অনেক মৃত সৈন্য পড়েছিল। একত্রিত করা সহজ করার জন্য তার একটি দীর্ঘ শক্তিশালী নমুনার প্রয়োজন। সে একটি বৃহৎ সম্পূর্ণ দেহ তৈরি করতে বেশ কয়েকটি মৃতদেহ থেকে অংশ কেটে ফেলে। হার্লেন্ডার প্রতিটি পদক্ষেপের ছবি তোলে। ভিক্টর ব্যাটারি সংযুক্ত করে দেহটি একত্রিত করে। বাইরে ঝড় বইছে। ব্যাটারি চার্জ করার জন্য ঠিক এটি তার প্রয়োজন ছিল। ভিক্টর হার্লেন্ডারকে বলে, নিচে যাও, কিন্তু হার্লেন্ডার তাকে ওষুধ চাইতে দেখে। ভিক্টর এখন হার্লেন্ডারের অবস্থা বুঝতে পারছে। তার সিফিলিস হয়েছিল, সে মারা যাচ্ছিল, এবং বিনিময়ে হার্লেন্ডার বছরের পর বছর ধরে ভিক্টরের গবেষণার জন্য যে অর্থ পেয়েছিল তা চেয়েছিল, নিজের জন্য সেই নিখুঁত নতুন দেহ। এই কথা শুনে ভিক্টর স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। সে জানায়, আমি পরে ভাববো। ভিক্টর টাওয়ারের ছাদে উঠে বজ্রপাত ধরার জন্য রূপালী রড স্থাপন করে। হার্লেন্ডার তার পিছু নেয়। সে ভিক্টরকে প্রলুব্ধ করে, আমি তোমাকে যা চাইবো তাই দেব, এমনকি এলিজাবেথ। ভিক্টর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, তোমার রোগ তোমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে, তোমার শরীর ভেতর থেকে পচে গেছে। ভিক্টর তার সিদ্ধান্ত ঘোষণা করে। রেগে গিয়ে হার্লেন্ডার ভিক্টরের একটি হাতিয়ার তুলে তাকে হুমকি দেয়। ঝগড়া শুরু হয় এবং হার্লেন্ডার টাওয়ার থেকে পড়ে যায়। ভিক্টর দৌড়ে যায়, কিন্তু হার্লেন্ডার মারা যায়। ভিক্টর সময় নষ্ট না করে সে তৎক্ষণাৎ তার সমস্ত যন্ত্রপাতি চালু করে। যন্ত্রপাতি সক্রিয় হওয়ার সাথে সাথে টাওয়ারের রড বিদ্যুতায়িত হয়। ঠিক তখনই বজ্রপাত আকাশ ভেদ করে, ব্যাটারিতে বিদ্যুৎ ভরে যায় এবং তারপর তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু তার হৃদয় এখনো স্পন্দিত হয় না। ভিক্টর মনে হয় সে ব্যর্থ হয়েছে। সে তার অভিভাবক দেবদূতকে তার সাথে মিথ্যা বলার জন্য অভিশাপ দেয়, কিন্তু সেই রাতেই সে আবার সেই একই দেবদূতকে দেখতে পায়, এবং যখন ভিক্টর তার চোখ খোলে তখন জীবন্ত প্রাণীটি তার সামনে দাঁড়িয়ে থাকে। ভিক্টর অবাক হয়ে যায়। সে অঙ্গভঙ্গির মাধ্যমে প্রাণীটির সাথে যোগাযোগ করে এবং তাকে সূর্যের আলো সম্পর্কে বলে। সে তার ব্যান্ডেজ খুলে ফেলে। সে তাকে তার নাম বলে। ভিক্টর প্রাণীর নাম পুনরাবৃত্তি করে। তার হৃদয় ধড়ফড় করে। এদিকে এলিজাবেথ উইলিয়ামকে তার চাচা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে যে তাদের তাকে দেখতে যাওয়া উচিত। এদিকে ভিক্টর রানীটিকে শৃঙ্খলিত করে। রানীটি তার প্রতিটি আদেশ পালন করে। সে তাকে সেখানেই রেখে যায়। রানীটির কাছে পৃথিবী সম্পূর্ণ নতুন ছিল, যেন একটি শিশু প্রথমবারের মতো সবকিছু দেখছে। কিন্তু ভিক্টর জানতো না এখন তার সাথে কি করবে। সে কেবল জানতো কিভাবে তাকে তৈরি করতে হবে, কিভাবে তাকে সামলাতে হবে, তা নয়
কয়েক সপ্তাহ ধরে তাকে প্রাণীটির যত্ন নিতে হয়। একদিন প্রাণীটি তার নিজের হাত কেটে ফেলে। ভিক্টর রেগে যায়, কিন্তু প্রাণীটির ক্ষত দ্রুত সেরে যায়। প্রাণীটি রাগের গর্জন শুরু করে। ভিক্টর তাকে শান্ত করে, কিন্তু ঠিক তখনই এলিজাবেথ এবং উইলিয়াম আসতে চলেছে। ভিক্টর প্রাণীটিকে আবার বেঁধে ফেলে। সে চায় প্রাণীটি তার নাম ছাড়া অন্য কোনো কথা বলুক, যাতে সে নির্ধারণ করতে পারে প্রাণীটি বুদ্ধিমান কিনা। কিন্তু প্রাণীটি কিছুই বলে না, বরং সে ভিক্টরকে ভয় পায়। ভিক্টর জিজ্ঞাসা করে, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তোমার সৃষ্টিকর্তা। ঠিক তখনই উইলিয়াম এবং এলিজাবেথ এসে পৌঁছায়। ভিক্টর উত্তেজিতভাবে এলিজাবেথকে তার গবেষণার কথা বলে। সে দেখাতে চেয়েছিল, কিন্তু সে জিজ্ঞেস করে, আমার কাকা কোথায়? ভিক্টর বলে সে এখানে নেই। ঠিক তখনই এলিজাবেথ প্রাণীর কণ্ঠস্বর শুনতে পায়। সে তার দিকে এগিয়ে যায়। প্রাণী দেখে এবং এগিয়ে আসে। এলিজাবেথ তার হাত বাড়িয়ে দেয়। সে প্রাণীটিকে স্পর্শ করে। প্রাণীটিও তার হাত ধরে। সে জিজ্ঞাসা করে, কে তোমাকে আঘাত করেছে? সে ভিক্টরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এই লোকটি কি? তুমি কি তাকে মেরে ফেলেছো? ভিক্টর উত্তর দেয়, আমি তাকে আঘাত করিনি, আমি তাকে জীবন দান দিয়েছি। কিন্তু প্রাণীটি অদ্ভুত আচরণ করছে। এলিজাবেথ জিজ্ঞাসা করে, কেন তাকে বেঁধে রাখা হয়েছে? ভিক্টর বলে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য। তার বোধগম্যতা সীমিত। উইলিয়াম জিজ্ঞাসা করে, সে কি বুদ্ধিমান? ভিক্টর কিছুই বলে না। সেই রাতে উইলিয়াম স্বীকার করে যে ভিক্টর অসাধারণ কিছু করেছে। তারপর সে জিজ্ঞাসা করে, এই মানুষের অনেক অংশের কোন অংশে আত্মা আছে? ভিক্টর বলে, আমি জানি না। পরে এলিজাবেথ প্রাণীর সাথে দেখা করতে যায়। প্রাণীটি একটি উড়ন্ত পাতার দিকে তাকিয়ে আছে। সে এলিজাবেথকে দেখে, তার কাছে আসে। সে জিজ্ঞাসা করে, ব্যথা করছে? সে প্রাণীটিকে তার নাম বলে, এলিজাবেথ, এবং তাকে তার নাম বলতে বলে। প্রাণীটি কিছুই বলে না। এলিজাবেথ পিছনে ফিরে তাকায় এবং প্রাণীটি আলতো করে তাকে স্পর্শ করে। ভিক্টর তাকে প্রাণী থেকে দূরে থাকতে বলে। ভিক্টর বলে, প্রাণীর বুদ্ধিমত্তার অভাব রয়েছে, কিছু ভুল হতে পারে। প্রাণীটি কেবল একটি শব্দ জানে। ভিক্টর এলিজাবেথ বলে, আপাতত সেই শব্দটি তার কাছে পুরো পৃথিবী। এখন কে জানে, সে একটি নতুন আত্মা হতে পারে, এমনকি তার আত্মা পবিত্র হতে পারে। ভিক্টর তখন প্রচন্ড রেগে যায় এবং ওই প্রাণীটির উপর তার রাগ দেখায় আর বলে, তোমার হৃদয় পরিষ্কার, পবিত্র, এবং আমি একজন খলনায়ক হয়ে গেছি। সে শক্ত করে প্রাণীটিকে বেঁধে তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। প্রাণীটি রাগে লাঠিটি মুচড়ে ফেলে দেয়। সে চিৎকার করে বলে, ভিক্টর, ভিক্টর আর ভিক্টর। পরে ভিক্টর উইলিয়ামকে বলে সে ভুল করেছে, এই জিনিসটি খুবই বিপজ্জনক। সে উইলিয়ামকে হারল্যান্ডারের মৃতদেহ দেখায় এবং বলে যে প্রাণীটি রাগের বশে তাকে হত্যা করেছে। সে উইলিয়ামকে এলিজাবেথকে নিয়ে চলে যেতে বলে। উইলিয়াম রাজি হয়। চলে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করে, প্রাণীটি কতদিন বাঁচবে? ভিক্টর উত্তর দেয়, খুব অল্প সময়। তারা চলে যাওয়ার পর ভিক্টর পুরো টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করে। এলিজাবেথ বলে যে তার মনে অন্ধকার ভাবনা আসছে। সে তাদের গাড়ি থামাতে অনুরোধ করে এবং যদি না থামায় তাহলে লাফিয়ে পড়ার হুমকি দেয়। টাওয়ারে ফিরে এসে ভিক্টর দানবকে বলে, একটি নতুন কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই কথা শুনে দানবটি উত্তর দেয়, এলিজাবেথ। ভিক্টর বাইরে গিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দানবের কাছে পৌঁছায়। দানব চিৎকার করে বলে, ভিক্টর, ভিক্টর। তার চিৎকার শুনে ভিক্টরের মন সেই সময়ে নরম হয় এবং সে তাকে বাঁচানোর জন্য যায়। কিন্তু তখনই বিস্ফোরণ তাকে বাইরে ঠেলে দেয়। তার পা ভেঙে যায়। পুরো টাওয়ারটি বিস্ফোরিত হয়। এলিজাবেথ এবং উইলিয়াম ঠিক সময়ে পৌঁছায় এবং পুরো অগ্নি পরীক্ষা প্রত্যক্ষ করে। কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না। দানবটি কোনোভাবে জাহাজে পৌঁছায়। সে বলে, আমার স্রষ্টা তার গল্প বলেছে, এখন আমার কথা শোনো। দানব তার গল্প বলতে শুরু করে। আগুন লাগলে সে ভিক্টরের নাম ধরে থাকতে থাকে, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে একা, তখন সে পালানোর সিদ্ধান্ত নেয়। সে শিকল ভেঙে জলের মধ্য দিয়ে পালিয়ে যায়। সে সমুদ্রে পড়ে যায়। কিছুক্ষণ পর সে জেগে উঠল এবং টাওয়ার থেকে দূরে একটি সৈকতে ছিল। প্রাণীটি বনে গাছপালা পর্যবেক্ষণ করতে শুরু করে। সে সেখানে খুলি দেখতে পায়। সে কিছু খুলি তুলে পোশাক হিসেবে পরলো। বনে সে এক হরিণকে ফল খেতে দেখে, তাই সেও কিছু খেয়ে ফেলে। সে হরিণকে ফলও খাওয়ায়, কিন্তু হঠাৎ কিছু ঘটে। শিকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রাণীটি তাদের কাছ থেকে পালিয়ে যায়। তার আঘাত মুহূর্তের মধ্যেই সেরে যায়, কিন্তু সে ঠান্ডা অনুভব করতে শুরু করে। সে একটি বাড়িতে ছুটে যায়। প্রাণীটি একটি কোণে ঘুমিয়ে পড়ে। সকালে সেই বাড়ির লোকেরা ফিরে আসে। সেই একই শিকারীরা যারা তাকে গুলি করেছিল। তাদের পরিবারে একজন বৃদ্ধ লোক ছিল, যিনি স্পষ্ট দেখতে পেতেন না। তাদের কথা বলতে দেখে। প্রাণীটি তাদের ভাষা শিখতে শুরু করে। সে এই পরিবারের অংশ হতে চায়, তাই সে
গোপনে তাদের রাতে সাহায্য করে। পরিবার বিশ্বাস করে যে সে বনের এক ধরনের শক্তি। প্রাণীটি এটি পছন্দ করে। সে তাদের অভিভাবক দেবদূত হয়ে ওঠে। কখনো কখনো পরিবার তাকে সাহায্য করে। প্রাণীটি খুশি ছিল, কিন্তু একদিন নেগড়ে তাদের ভেড়া আক্রমণ করে। কিছু শিকারী শহরে যায় কেউ নেগড়ে শিকার করতে, কিন্তু বৃদ্ধ লোকটি পিছনে থাকতে চায়। সকলের তাগিদ সত্ত্বেও সে অস্বীকার করে। সে একা থাকে। তখন দানব তার সামনে উপস্থিত হয়। বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞাসা করে যে সে কে। দানব উত্তর দেয়, ভ্রমণকারী। বৃদ্ধ লোকটি তাকে চেয়ারে বসতে বলে এবং বলে ওখানে খাবার আছে। দানব ভুলবশত একটি বোতল ফেলে দেয় এবং তা ভেঙে ফেলে। বৃদ্ধ লোকটি বলে ভয় পেও না, মোটেও ভয় পেও না। দানবের হাত এবং মুখে ক্ষত দেখে জিজ্ঞাসা করে তুমি এগুলো কিভাবে পেলে। বৃদ্ধ লোকটি বলে তুমি ওই মিলের মধ্যে লুকিয়েছিলে, তাই না। সে এখন সবকিছু বুঝতে পেরেছে। তাই এই দানব তাদের বন আত্মা। সে বলে আমি তোমার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার কণ্ঠস্বর আমাকে তোমার দয়া অনুভব করায়। সে দানবকে তার সাথে থাকতে বলে। সে তাকে তার বন্ধু হিসেবে বিবেচনা করতে বলে। আগামী দিনে দানব আদম এবং হরর গল্প পড়ে। কয়েকদিন পরে সে তার প্রথম তুষারপাত দেখতে পায়। দানব বৃদ্ধকে বলে যে সে কে তা জানতে চায়। তার স্বপ্নে সে বিভিন্ন মানুষের কথা মনে করে। সে কেবল আগুন, জল এবং একটি শব্দ মনে রাখে, ভিক্টর। এই শব্দটি খুঁজতে খুঁজতে প্রাণীটি ধ্বংসপ্রাপ্ত টাওয়ারে পৌঁছায়, যেখানে অবশিষ্ট গবেষণাপত্রগুলি দেখে সে বুঝতে পারে যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল। সে বুঝতে পারে যে সে আসলে কি। সে মোটেও মানুষ নয়। সত্য জানা প্রাণীটিকে ভেঙে ফেলে। তারপর সে সেখানে ভিক্টরের পুরো নাম লেখা দেখতে পায়। এখন সে জানে ভিক্টরকে কোথায় খুঁজে পাবে। দানব যখন বৃদ্ধের কাছে ফিরে আসে তখন নেগড়েরা ইতিমধ্যেই তাকে আক্রমণ করেছে। তারা দানবকেও আক্রমণ করে। সে তাদের সাথে লড়াই করে, কিছুকে মেরে ফেলে এবং অন্যদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু নেগড়ে ইতিমধ্যেই বৃদ্ধকে মেরে ফেলেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় বৃদ্ধ দানবের সাথে কথা বলে। দানব বলে আমি জানতে পেরেছি আমি কে। আমি চা হাউসের সন্তান। আমি একটা দানব। বৃদ্ধ লোকটি উত্তর দেয় তুমি একজন ভালো মানুষ এবং আমার বন্ধু। কিন্তু ঠিক তখনই পরিবার ফিরে আসে। তারা দানবকে গুলি করে, তাকে আক্রমণ করে। দানব একজন শিকারীকে হত্যা করে এবং পালিয়ে যায়। কিছুক্ষণ পর সে পড়ে যায়। শিকারীরা তাকে ঘিরে ফেলে এবং আবারও গুলি করে, কিন্তু কিছুক্ষণ পর দানব সুস্থ হয়ে ওঠে এবং আবারও জীবিত হয়ে ওঠে। এখন সে আগের চেয়েও বেশি একা বোধ করে। প্রতিটি মানুষের কাছে তাদের ব্যথা নিরাময়ের একটি উপায় আছে, কিন্তু দানবের কাছে সেগুলির কিছুই নেই। দৃশ্যটি ভিক্টরের দিকে চলে যায়। সে আবার দেবদূতকে দেখতে পায়। ভিক্টর জেগে ওঠে এবং দেখতে পায় যে এটি উইলিয়ামের বিয়ের দিন। বিয়ের আগে ভিক্টর এলিজাবেথের সাথে দেখা করতে যায়। সে বলে তার আবেগ শেষ হয়ে গেছে। আমি তোমাকে এবং আমার প্রিয় ছোট ভাইকে অভিনন্দন জানাই। কিন্তু এলিজাবেথ এখনো তার উপর রেগে থাকে। সে ভিক্টরকে চড় মারে এবং তার রুমে চলে আসে। এখানে সে দানবের উপস্থিতি টের পায়। তখনই দানবটি তার সামনে আসে। ভিক্টর বুঝতে পারে যে দানবটি বুদ্ধিমান। তার প্রচেষ্টা বৃথা যায়নি। দানব চায় ভিক্টর তার বন্ধু হোক, আর না হলে আমার মতো আর একজনকে বানিয়ে দিতে। কিন্তু ভিক্টর স্পষ্টভাবে অস্বীকার করে। দানব জানায় সে মরতে পারবে না এবং একা থাকা অসহনীয়। আরো বলে তুমি আমাকে মানুষ করেছো, আমি ওইটা অনুভব করি। তাই আমার মতো কাউকে বানিয়ে দাও যাতে আমি একাকিত্ব ফিল না করি। এটা শুনে ভিক্টর বলে তোমরা দুজন একসাথে থাকলে বংশবৃদ্ধি করবে, মৃত্যুর জন্ম দেবে, তারপর আরো মৃত্যু পৃথিবীতে দানবের একটি জাতি ছড়িয়ে দেবে। তাই আমি তোমাদের মতো কাউকে আর বানাবো না। প্রাণীটি জিজ্ঞাসা করে তুমি কি আজও তোমার মতো থাকবে? তখনই সে ভিক্টরকে মারতে শুরু করে। যদি তুমি আমাকে ভালোবাসতে না পারো তাহলে আমার রাগ সহ করো। হইচই শুনে এলিজাবেথ ছুটে আসে। সে এবং দানব একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করে, কিন্তু ভিক্টর দানবকে গুলি করে। তখনই এলিজাবেথ তার সামনে চলে আসে এবং এলিজাবেথের গুলি লাগে। এলিজাবেথ দানবকে বলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। দানব তাকে তার সাথে নিয়ে যায়। বিশৃঙ্খলার মধ্যে উইলিয়াম আহত হয়। ভিক্টর তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উইলিয়াম বলে ভিক্টর আমি তোমাকে ভয় পাই, তোমার কারণেই এইসব ঘটেছে, তুমি আসল দানব। উইলিয়াম মারা যায়। ভিক্টর বন্দুক তুলে নেয়। এদিকে দানব এলিজাবেথকে একটি গুহায় নিয়ে যায়। এলিজাবেথ দানবের প্রেমে পড়ে যায়। সে বলে তোমাকে দেখে মরার চেয়ে ভালো আর কি হতে পারে। ভিক্টর এসে পৌঁছায়। সে এলিজাবেথের মৃতদেহ দেখতে পায়। দানব তাকে আক্রমণ করে। তুমি আমাকে দানব বলেছিলে তাই না? আজ আমি তোমাকে সত্যিকারের দানব দেখাবো। সে অনেক রেগে যায় এবং দানবের আচরণ দেখায়। ভিক্টরকে আঘাত করে, কিন্তু অদ্ভুত জীবটি তাকে জানায় আজকের পর থেকে তার জীবন এবং সে গোলাম হয়ে থাকবে। ভিক্টর তখন জীবটিকে মেরে ফেলার জন্য তার পিছু নেয়। জীবটি
যেখানে যায় ভিক্টর সেখানেই যায় তাকে মারার জন্য। ভিক্টর তার পিছু করতে করতে বরফ পার করে, জঙ্গল পার করে, পর্বত পার করে, শুধু তাকে মারার জন্য। ভিক্টর বরফের মাঝখানে তাঁবু করে, সেই তাঁবুর ভিতর অদ্ভুত জীবটি তার পা ধরে টেনে নিয়ে যায় এবং তাকে আঘাত করে। তখন জীবটি তার কাছে থাকা বোমটি নিয়ে নিজে জ্বালায়, যে বোমটি ভিক্টর জীবটিকে মারার জন্য নিয়ে এসেছিল। জীবটি বোমে আগুন লাগিয়ে দেয় এবং তাকে জানায় এই বোমে যেন আমার মৃত্যু হয়, কিন্তু যদি আমি বেঁচে যাই তাহলে আমি আবারও আসবো তোমাকে মারতে। এই বলে ভিক্টরকে দৌড়াতে বলে। ভিক্টর তখন দৌড়াতে লাগে। অদ্ভুত জীবটি বোমটিকে ধরে বিস্ফোরণ ঘটায়, তাতে জীবটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। সে তখন অনুভব করতে পারছিল তার পুড়ে যাওয়া দেহ, তার শরীরে মাংসগুলো পুনরায় ঠিক হয়ে যাচ্ছে, তার হাড় আবারও জুড়ে যাচ্ছিল, সে আবারও তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। তাই তার আশা আরো একবার ভেঙে যায়। সে আরো স্পষ্ট হয়ে যায় যে সে কোনোদিনও মরতে পারবে না, তাই সে অনেক কষ্ট পায়। তারপরে দৃশ্য পরিবর্তন হয়। পর জাহাজে ক্রু মেম্বারসরা ভিক্টরকে উদ্ধার করে এবং দুজনেই এখন জাহাজে। ভিক্টর দানবের হাত ধরে ক্ষমা চায়। সে এখন বুঝতে পেরেছে যে সে একটি গুরুতর পাপ করেছে, কিন্তু দানব বুঝতে পারে তার স্রষ্টা এখন মারা যাচ্ছে। সে বলে যে ঢেউ আমাকে এখানে এনেছিল সেই ঢেউই আমাকে এখানে রেখে ফিরে যাবে। ভিক্টর তাকে তার ছেলে বলে ক্ষমা চায়। সে বলে যদি তোমার হৃদয়ে একটু জায়গা থাকে তাহলে নিজেকে ক্ষমা করো এবং বাঁচতে শেখো। যদি মৃত্যু তোমার সাথে না ঘটে তাহলে ভাবো আর কি উপায় আছে বেঁচে থাকার। ভিক্টর বলে শেষবারের মতো দানবের ঠোঁট থেকে তার নাম শুনতে চায়, যে নামটি একসময় তার কাছে সবকিছু ছিল। দানব মৃদু স্বরে বলে ভিক্টর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং ভিক্টর মারা যায়। তখন দানব বলে নিশ্চিন্তে থাকো বাবা, হয়তো এখন আমরা দুজনেই মানুষ হতে পারবো। তারপর দানব চুপচাপ জাহাজ থেকে নেমে পড়ে। সে জাহাজটিকে মুক্ত করে এগিয়ে যেতে দেয়। এখন তারা তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারে আর দানবটি বরফের মাঝখানে একা হয়ে যায়। এখানেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।